দেখছেন সাকিব আপনি? সাকিবের কি বলবো, ওর এটা ও ডিজার্ভ করে ওর জায়গাটা। আচ্ছা। মানে এমনি না, ও অনেক হার্ড ওয়ার্ক, অনেক স্ট্রাগল করেই আজকে এই জায়গায় এসেছে। সাকিবের সঙ্গে আমার ছবি করা হয়েছে, তো ৩টা ছবি করা হয়েছে। তো তখন হ্যাঁ, ওর স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে। তো তখনই ও ওর কাজ দেখে বা ওর কনসেন্ট্রেশন দেখে, ওর শট দেয়া দেখে আমি বোধহয় বলেছিলাম একবার হ্যাঁ। কাউকে যে ও অনেক দূর যাবে। ও অনেক সিরিয়াস ছিল, ওর কাছে ফিল্মটা মানে একটা সিরিয়াস ছিল। আমি যে টাইমটায় আসি তখন ওই যে যেটাকে বলে অশ্লীলতা, হ্যাঁ, ঠিক হ্যাঁ। কিন্তু ওই পিরিয়ডটায় শুরু তখন হলো, রাইট। ভয়াবহ ছিল। এটাও আমার অ্যাডজাস্ট করতে প্রবলেম হতো। হ্যাঁ, আমি জানি যে কমার্শিয়াল মুভিতে কমার্শিয়াল টাইপের ড্রেস পড়তে হবে। কমার্শিয়াল এক জিনিস, ভালগার তো টোটালি আরেক জিনিস। তো সেটার কারণেও আমাকে অনেক সাইন করা মুভি থেকেও মানে অনেক রিকোয়েস্ট করে আমি সরে এসেছি যে আমার দ্বারা হবে না। জীবন সঙ্গী এবং বা একটা বন্ধু খুব জরুরি জীবনে, খুব ভালো বন্ধু খুব জরুরি জীবনে, তাই না? অনেক, আপনার তো পুরা লাইফটা হয়তো একটা পজিটিভ লাইফ হয়ে যায়। আপনার জাস্ট জীবন সঙ্গী চুজ করার ব্যাপারে সেটা যদি রং হয়, পুরা লাইফ আপনার পজিটিভ হয়। আর মানে যদি রাইট হয়, পজিটিভ হয়, রং হলে তো টোটালি নেগেটিভ। আমার যেমন স্ট্রাগল পিরিয়ড শুরু হয়েছে কিন্তু 1998 থেকে 2019 পর্যন্ত বিভিন্ন রকম স্ট্রাগল আমার গিয়েছে, বিভিন্ন টাইপের। বিভিন্ন টাইপের। আচ্ছা। তো তার টোটালটা মানে একটা স্ট্রাগলিং পিরিয়ড বলবো, কারণ মনে হয় যেন অন্য একটা প্ল্যানেটে আমি ছিলাম। এটা কি আপনি কি মেন্টাল স্ট্রাগলের কথা বলছেন না ক্যারিয়ার স্ট্রাগল? মেন্টাল না, স্ট্রাগল। তো আপনি যখন দেখলেন যে আপনি বিভিন্ন আপনার স্বপ্নের জায়গাগুলো বাধাগ্রস্ত হচ্ছে, অব্লিগেশন তৈরি হচ্ছে, তো আপনি বেরিয়ে আসতে পারলেন না কেন? হ্যাঁ, বেরিয়ে আপনি তো আসা, অনেক সময় নিলেন, সয়ে যাওয়া জীবন বয়ে গেছেন আপনি অনেকদিন। হ্যাঁ, কারণ কি আমার আমি হয়তো একটু ওল্ড ফ্যাশন মেন্টালিটি। যখন একটা রিলেশন আমি জড়িয়ে যাই বা গেছি, লোকে কি বলবে? না, ওটা না। হ্যাঁ, এটা কিছুটা অবশ্যই। দেন আমার ফ্যামিলি আছে। তারপর আমার কাছে মনে হয় যে একটা রিলেশনে যেহেতু জড়ানো, সেখান থেকে কি ছোট, ছোট কারণে বা না বুঝে এত ইজিলি বের হয়ে যাব, সেই সাহসটাও ছিল না। এগুলো একটু সাহসেরও ব্যাপার। হ্যাঁ। আমি অনেকটা ভীতু টাইপের, মেন্টালি অনেক উইক টাইপের। এটা আমার টাইপ। আমি অনেক চাইলেও অনেক স্ট্রং হতে পারি না। এখন কিছুটা হয়েছি। কিন্তু কিছু ক্ষেত্রে যখন আমি দেখি যে না, মনে হয় যেন আসলে মানুষ যে যেরকম যার যে নেচার তো সে থেকেই যায়, চেঞ্জ হওয়াটা কঠিন। তো বের হওয়ার মতো সাহস বা ইচ্ছাটা ওভাবে ছিল না। ট্রাই করেছি যে সাকসেস হব। আর আমার কাছে সংসার করা, সবাইকে নিয়ে থাকা, এই জিনিসটা অনেক ভালো লাগে। বাচ্চাদের সঙ্গে সময় কাটানো ভালো লাগে। অনেক আর ভালো। পাশাপাশি আপনি আপনার নিজের কাজও করে যেতে চান, এইটা এরকম জীবনটাই চেয়েছিলেন আপনি? চেয়েছিলাম, হ্যাঁ, এক্সাক্টলি। যে আমি স্মুথ ভাবে, কারণ এই কাজটা তো আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা হয়েছিল, আমি যে টাইমটায় আসি তখন ওই যে যেটাকে বলে অশ্লীলতা, হ্যাঁ, ঠিক হ্যাঁ। কিন্তু ওই পিরিয়ডটায় শুরু তখন হলো, রাইট। ভয়াবহ ছিল। এটাও আমার অ্যাডজাস্ট করতে প্রবলেম হতো। হ্যাঁ, আমি জানি যে কমার্শিয়াল মুভিতে কমার্শিয়াল টাইপের ড্রেস পড়তে হবে। কমার্শিয়াল এক জিনিস, ভালগার তো টোটালি আরেক জিনিস। তো সেটার কারণেও আমাকে অনেক সাইন করা মুভি থেকেও মানে অনেক রিকোয়েস্ট করে আমি সরে এসেছি যে আমার দ্বারা হবে না। এরকমও আচ্ছা, আছে, ৩টা ছবি থেকে আমাকে সরে আসতে হয়েছে। আপনি নিজে সরে আসছেন। আমি নিজে সরে আসছি। আচ্ছা, আচ্ছা। তো এই ইন্ডাস্ট্রি ধরনের অনেক ছোট, ছোট ঘটনা আছে যেটা কেউ জানে না আসলে। ইন্ডাস্ট্রিতে তখন আপনার সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিল? প্রিয় ওইভাবে যে একদম স্পেসিফিক ভাবে কেউ অনেক প্রিয় ছিল, বন্ধু ছিল না তো আসলে। আচ্ছা, আচ্ছা। সবার সাথে কম বেশি ওই যে অল্প কথা হতো, কারোর সাথে একটু মিশা ভাইয়ের সাথে, এটিএম আঙ্কেলের সাথে আমার বসে, বসে অনেক গল্প করা হতো।
আচ্ছা আচ্ছা। আপনার প্রেমকালীন সময়ের স্ক্যান্ডাল বা পত্রপত্রিকায় খবর এগুলো কিভাবে এড়াতেন বা কেমন মেনটেন করতেন? ওই সময় আহ, কেমন সাপোর্ট দিত আপনার সাংবাদিকরা? না, আমি তো আমার সাংবাদিক ভাইদের কাছে কি বলবো, আমি আজীবন গ্রেটফুল। কারণ অনেকে অনেক কিছু আমার মনে হয় জানারই কথা জানতো। জানি। জি। হ্যাঁ, জানতো সবাই, কিন্তু কেউ ওভাবে কখনো লেখালেখিও করেনি। আমিও তো আমার প্রাইভেট লাইফ কখনোই সামনে আনিনি। ওর তো এটা এটা একটা অলওয়েজ না মানে থাকে। এজন্যই আমি অবাক হচ্ছি। ধরেন মানে রিয়াজ শাবনূরের প্রথম প্রেমের শুরুর দিক থেকেই যে পরিমাণ গল্প উপন্যাস ছাপা হয়ে গেছে, হ্যাঁ? হুম, বা অন্যান্য প্রেমের ক্ষেত্রেও খুব দ্রুত স্ক্যান্ডাল গুলো বা গসিপ গুলো প্রচার হয়ে গেছে। তো হুম, আপনারটা আসলে খুব বেশি পাবলিশড না। মানে না। এটা এটা কিভাবে আপনি এত মানে সবাইকে ম্যানেজ করেছেন আপনি বলেন? ওই যে হয়তোবা ম্যানেজ এই জন্যই হতো যে কাজ, বাসা, দেন অতটা আমি ইনভলভ না কারোর সাথে। আচ্ছা। দেন শুটিং এও তো আমার দেখা হতো না। আমি হুম, আমার হুম। মতো থাকতাম, আম্মা ছিল। প্লাস আমি আমার প্রাইভেট লাইফটা প্রাইভেটই রেখেছি অলওয়েজ, এবং এটা আমি মনে করি যে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটু অনেক ইম্পর্টেন্স দেওয়া উচিত, যে প্রাইভেট লাইফটা, হ্যাঁ, কিছু কোয়েশ্চেন বা কিছু কিউরিওসিটি সবারই থাকতে পারে। তো ওটারও একটা লিমিটেশন থাকা ভালো। তা আমি কখনো আহ, আমার প্রাইভেট লাইফটা ওভাবে সামনে আনিও নি, আম, বা ওগুলো মেনশনও করিনি। নাম তো মেনশন করার প্রশ্নই আসে না। যেসব বাহ! নামের এখন আমার লাইফে কোনো ভ্যালুই নেই, তাদের নাম হুম। নিয়ে আমি কেন তাদেরকে ইম্পর্টেন্স দিব বা হাইলাইট করব? চমৎকার। তো আপনি তো তখন আসলে খুবই কর্মক্ষম এবং খুবই পপুলার একজন নারী। তো এক্ষেত্রে যেটা হয় ফিন্যান্সিয়ালিও আপনি খুব মানে সাউন্ড। তো ওই জায়গা থেকে আপনার মনে হয় না যে না ঠিক আছে আমি একাই তো লড়তে পারি। আপনি এই সবকিছু ছেড়ে আপনি চলে গেলেন। এই ডিসিশনটা আপনি কি হুট করে এক রাতে নিশ্চয়ই নেন নাই? মানে আ না, আমি বুঝতে পারছিলাম যে এখানে থেকে এইভাবে করে কাজ করা সম্ভব হবে না। এখানে আচ্ছা। অনেকগুলো ব্যাপার ছিল। এক হচ্ছিল যে আমাদের ফ্যামিলি থেকে এটা তো কারোর কোনো সাপোর্ট ছিল না। হুম, আ হুম, আর আমারও আমি আমি আসলে কি অনেক আগেকার আমাদের বাংলাদেশের যেগুলো শাবানা ম্যাম, ববিতা ম্যাম, তাদের ছবিগুলো যে দেখতাম না, সামাজিক ছবি, সুন্দর সুন্দর ছবি, তাদের ড্রেস আপ। তো আমার একটা ধারণা ছিল, আমি তো সুইডেন থেকে গিয়েছি। ওই ওই টাইমের যে ছবিগুলো আমি তো দেখাও হয়নি, জানিও না। তো ওই হুম। ধারণাটা নিয়ে আমি ছবিতে, মানে ফিল্মে ইয়ে করলাম, ইনভলভ হলাম। তারপরে যাওয়ার পরে না দেখলাম, ও মাই গড, এটা অনেক অন্যরকম অনেক চেঞ্জ চলে এসেছে। তো ওগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হতো। তারপরেও আমার মনে হতো যে আমি অনেক কিছু আমার ওয়েতে আমি করতে পারতাম, বা আমি অনেক কিছু যেটা আমি বলতাম, আমার ডিরেক্টররা তারা সেটা আমাকে রেসপেক্ট করতো, বোঝার চেষ্টা করতো। হুম, হুম, হুম। তো আসলে কি আমি কাজ করতে পারতাম, আমি অনেক কিছু, আমার কাছে মনে হয় এটা আমার সেলফ কনফিডেন্স থেকে মনে হয় যে আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, অনেক ছবি করতে পারতাম। রাইট। শুধু ছবি তো না, একজন অভিনেত্রীর টিভিসি থাকে, অনেকগুলো আ সেটাই। কোম্পানি এন্ডোর্স থাকে, শো হুম, থাকে। সো সেগুলো থেকেও আসলে অনেকভাবেই উম বিলং করি। করা যায়। রাইট। সো আপনি এখন সিঙ্গেল না। নিজের জীবন এখন যে অবস্থায় আছে আপনি কি ইউ আর হ্যাপি নাও? আমি হ্যাপি, অফ কোর্স আমি হ্যাপি। আপনি যেরকমটা সঙ্গী চেয়েছিলেন সেরকমটা পেয়েছেন বলতে চাচ্ছেন এখন? হ্যাঁ, আপ আপনার কাজকে রেসপেক্ট করে ও তো ফ্যামিলিতে। আমাকে চিনতই না আমি কে। রাইট। কারণ যেহেতু ভিনদেশী। হ্যাঁ, ও হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি মুসলিম। জি, তো জি, জি। জন্ম সুইডেনে। তো কাজে আমাকে চেনার তো প্রশ্নই আসে না। কিন্তু আস্তে আস্তে যখন আমাদের পরিচয় হলো, তারপরে বিভিন্ন তো জিনিস আপনি ছেলেটির কাছে কাঁদলেন কতবার? কাঁদলাম। কেঁদে বলেছিলাম একবার যে কষ্ট দিতে পারবা না কখনো, একটু কষ্ট দেয় না। কষ্ট তো দেয় না। না, ও অনেক অনেক কেয়ারিং, সত্য কথা যেটা। এগুলো নিয়েও আসলে না বেশি বলতে ভয় লাগে, যে কারণ নজর মানুষের লেগে যায়। না, নজর না, দেখি তো একরকম, ভাবি তো আরেক রকম, তারপরে দেখা যায় আবার অন্য একটা রূপও চলে আসে।
তো না, জীবনের অনেকগুলো বিকেল তো সে পার হয়ে গেল, তাই না তামান্না? সো এখন তো একটা ম্যাচিউরড একটা জায়গায় আপনারা দুজনেই রয়েছেন। সুতরাং আশা করি একটা দারুণ জায়গায় আপনারা রয়েছেন এবং খুব ভালোই আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ও অনেক কেয়ারিং, আর সবচেয়ে বড় কথা ও আমাকে অনেক ভালোবাসে। এবং আমার বিগিনিং এ তো ইচ্ছে ছিল না আমি নতুন করে একটা রিলেশনে জড়াবো বা এত তাড়াতাড়ি আমি কারোর সঙ্গে ইনভলভ হব। কিন্তু এটা হচ্ছে ওর মানে কি বলবো, কঠিন পরিশ্রম বা ও অনেক ডিটারমাইন্ড ছিল যে না ও এখানে করেই ছাড়বে। রাইট। তো সো আপনি নিশ্চয়ই বেশ কিছুদিন ধরে এই বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়েছে। আপনি বলেছেন আপনার জীবনের কষ্টগুলো যে আমি এই জায়গায়। সো আপনি তার কাঁধে মাথাটা রেখেছেন বলে এবং দুজনের একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছে বলে আপনার সংসার করছেন। কিন্তু তার আগে আমরা জানি যে আপনি খুব ক্রেজি ছিলেন মাঝে যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এবং খুব দ্রুত অনেকগুলো কাজ করবেন, এরকম আমরা খবরও পেয়েছিলাম এবং আপনার সাথে একটা যোগাযোগও হয়েছিল। তো সম্পর্কটার কারণে আবার একটু থিতু হলেন কিনা যে না ঠিক আছে একটু দেখি জীবনটা, কাজের প্রতি আর ক্রেজিনেসটা আপনার একটু কমলো, ব্যাপারটা কি তাই? এটা কি ওই যে যখন আমি পাগল তোর ছবিটা করলাম, না তখনও তো আমি আমার ওই রিলেশন থেকে বের হইনি। হ্যাঁ, না আমি বলছি এরপরে আপনি মাঝে আমরা খবর ছাপছিলাম যে ঠিক আছে নতুন কাজের জন্য জাজ মাল্টিমিডিয়ার সাথে আপনার একটা যোগাযোগ বা করা যায় কিনা এই ধরনের একটা কথা আমরা আমাদের কলিগদের ক্ষেত্রে শুনছিলাম, রাইট? হ্যাঁ, যখন আমি পাগল তোর জন্য ছবিটা করলাম, ওটারও তো গানটা অনেক সুপারহিট, কিন্তু টাইমটা রিলিজ হয় টাইমটাই খারাপ ছিল তখন। কি বলে, অবরোধ ছিল, অনেক ধরনের পলিটিক্যাল প্রবলেম ছিল তখন বাংলাদেশে। তো ওটারও যখন রেজাল্ট দেখলাম, সবকিছু নিজেকে আবার স্ক্রিনে দেখলাম এত বছর পরে, তারপরে অফারও আসতে লাগলো। এই ব্যাপারেও আমি অনেক লাকি আমি বলবো। আমি ফিল্ডে নেই, আমি অনেক বছর ছিলাম না, তারপরে যখনই গেলাম অনেক অফার আসছিল। তো তখন তো ইচ্ছে করবে, কারণ এটা হচ্ছে আমার স্বপ্নের জায়গা। তো অনেকের সঙ্গে কথাও হয়েছিল, তবে প্রবলেম ছিল যে এখানে যে তোমার বাচ্চারা ছিল ওদেরকে রেখে বারবার যাওয়া আসা করে করে কাজটা ওটাও মানে কঠিন হয়ে যাচ্ছিল। রাইট। আপনার সন্তানাদি সম্পর্কে একটু জানতে চাই। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে হচ্ছে 19, ছেলে 17। নাম সাহিল, মেয়ের নাম নিদা। ওরাই আমার পৃথিবী এখন। স্বাভাবিক। সুতরাং আপনি তো সবকিছু মিলে জীবনটা অনেক গোছানো এখন, তাই না? এখন অনেক, হ্যাঁ, এখন আমার লাইফ অনেক সিম্পল, অনেক সিম্পল। এই আমার ছেলে মেয়ে, আমার সংসার, এই তো। তো আপনার এখন যে একটা ম্যাচিউরড সময় এবং এই সময়ের থেকে অনেকে আমাদের সিনিয়র যারা, যেমন শাবনূর অনেকদিন পর এসে দীর্ঘদিন থাকছে, আবার ক্যারিয়ার কামব্যাক করার, আপনি নিশ্চয়ই খবরগুলো জানেন। হলিউডেও অনেকগুলো রীনা ট্যান্ডন বলি, শিল্পা বলি, সবাই আবার একটা রিব্যাক করেছে। তো সেই জায়গা থেকে কি মনে হয় যে তা ওদের দেখলে কি মনে হয় না ঠিক আছে আমিও যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারা বুঝতে শিখেছে, সুতরাং আমি একটু একটু করে কাজে আবার নজর দিই? মনে হয় দৌড়ায় আসতে ইচ্ছা করে। দৌড়ে আসতে ইচ্ছে করে? সবাই যাচ্ছে। কিন্তু আসলে আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, ওই ব্যাপারে আমি অনেক ইমোশনাল। আমার কাছে মনে হয় ওদের যখন বিয়ে শাদী হয়ে যাবে, ওরা লোনলি থাকবে না, ওদের সব সেটেল হয়ে যাবে, তখন যেতে পারবো। মানে আসলে যাওয়া যায়, আসলে যাওয়া যায়। ওরাও আমাকে বলে যে আম্মু তুমি যাও, কোনো প্রবলেম নেই, তো আমরা তো পারি থাকতে। কিন্তু আমি মানে পার্সোনালি জিনিসটা করতে পারি না। আচ্ছা আচ্ছা, বারবার আপনি মায়ে জড়িয়ে গেছেন আর কি। একদম বললাম না, ইমোশনই আমাকে মেরে ফেললো। তো এখনকার কাজ কেমন দেখেন? বিভিন্ন ডিভাইসে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তো দেখা হয় নিশ্চয়ই, কাদের কাজ ভালো লাগে এখন? এখন নতুনদের মধ্যে নাকি যারা নতুন যা যা দেখছেন আপনি? কি বলবো, ও ডিজার্ভ করে ওর জায়গাটা। আচ্ছা, মানে এমনি এমনি না, অনেক হার্ড ওয়ার্ক, অনেক স্ট্রাগল করেই আজকে এই জায়গায় এসেছে। তো আর এমনি নতুনদের মধ্যে ওভাবে আমি গান টান দেখেছি অফকোর্স। আচ্ছা আচ্ছা। এমনি সাকিবের স্ট্রাগলটা তো আপনি একদম আপনার চোখে দেখা, তাই না? মানে যেহেতু আপনারা একই সাথে শুরু করেছেন। সাকিবের সঙ্গে আমার ছবি করা হয়েছে, তো 3টা ছবি করা হয়েছে। তো তখন হ্যাঁ ওর স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে।
তো তখনই ওর কাজ দেখে বা ওর কনসেন্ট্রেশন দেখে, ওর শট দেয়া দেখে আমি বোধহয় বলেছিলাম একবার হ্যাঁ। কাউকে যে ও অনেক দূর যাবে। ও অনেক সিরিয়াস ছিল। ওর কাছে ফিল্মটা মানে একটা সিরিয়াস কিছু। তো এটা বোঝাই যেত যে ও অনেক দূর এবং টপে পৌঁছায় যাবে, এটা বোঝা যেত। বোঝা যেত। মানে এমনিতে তখন তার সমকালীন অনেকেই আসলে এখন অবসরে বা মানে খবরই নেই। অনেক ২ জেনারেশনের অভিনেতা এসছে, তাদের সাথে ফাইট দিচ্ছে। এবং ফাইট না শুধু, মানে রাজত্ব করছে। এই সাকসেসটা কি মনে করেন যে সাকিব অবশ্যই ডিজার্ভ করে, সাকিবের একার সাফল্য নাকি অনেক পরিচালকদেরও ব্যর্থতা, যে নতুন কাউকে আসলে আনতে পারল না? কি মনে হয় ইন্ডাস্ট্রিতে আপনার? মানে একা সাকিবই আছে আসলে ইন্ডাস্ট্রিতে, এরকম বলা হয়। পরিচালকদের ব্যর্থতা না, এটা আমি কিছুতেই মনে করি না যে এটা পরিচালকদের ব্যর্থতা। কারণ আমি কিছু কিছু যারা নতুন এসেছে, আমি তো তাদের কাজ দেখেছি। তারা তো অনেক সুযোগ পেয়েছে আসলে, এমন কিন্তু না সুযোগ পায়নি। ভালো ভালো বড় বড় ছবি তারা পেয়েছে। তো এখন ছবির জগৎটা হচ্ছে যে আপনি হাজার ভালো কাজ করেন, দেখতে অনেক সুন্দর হন, কিন্তু দর্শকরা যদি জিনিসটা অ্যাকসেপ্ট না করে, তাহলে তো সেখানে ডিরেক্টরদের কিছু করার নেই। তা আমি কখনোই এটা মনে করি না যে এটাতে তাদের কোনো ফল্ট। আমাকে সেভাবে প্রেজেন্ট করতে হবে। আবার অনেকে আছে যে প্রেজেন্ট করেছেও, কোনো একটা কারণে সেটা অ্যাকসেপ্টেড হয়নি। আর যেটা শুনেছি ছবির যেগুলো রেজাল্ট মানে সেরকম কি বলে আশা, মানে সেরকম তো আমি ভালো রেজাল্ট ওরকম শুনি না। এখন যে প্রিয়তমা বা তার কিছু আগে থেকে ঘুরায় ফিরে সাকিবের ছবিগুলোই আলোচনায় আসে। কিন্তু অবভিয়াসলি মানে একটা হিরো যাকে বলে, সে দেখতে বলেন, তার হাইট বলেন, তার অ্যাক্টিং, তার ড্রেস আপ, তো সবকিছুতেই তো মানুষকে নিজেকে একটা বিল্ড আপ করতে হয়, অবশ্যই মেনটেনও করতে হয়।